পারো আমাকে পরিষ্কার করে বলো এই পেপারসগুলো তুমি সাইন করবে কিনা? আমি সাইন করব না, করব না, করব না, করব না, যতক্ষণ এটা না জানতে পারি যে আমার অধিকারের টাকা পাচ্ছি না পাচ্ছি না, এই সাইন আমি করব না। আর যদি আমি সাইন না করি তাহলে তোমরা কি করবে? আপনারা আমাকে মারবেন? মারবেন আমাকে? মারুন আমাকে, আমি সারা পাড়ার লোক জড়ো করব। হ্যাঁ, পারো, তুমি লিমিট ক্রস করে যাচ্ছ। সে তুমি যাই বলো, আজ না হয় আমি সীমা পার করছি, সবসময় তো তুমি করো তাই না? আজ আমি যদি পেরিয়ে যাই কি অসুবিধা হবে? হ্যাঁ, আমার কাছ থেকে জোর করে ডিভোর্স নেবে কেন? হ্যাঁ, তোমাকে আরেকটা বিয়ে করতে হবে সেই কারণে তো? তাহলে তুমিও কান খুলে শুনে নাও, এই বাড়িতে থাকতে তুমি আরেকটা বিয়ে করতে পারবে না। আমি এই বিয়েটা হতে দেব না। যদি তুমি বিয়েটা করতেই চাও, এক কাজ করো না, চলে যাও না এই বাড়িটা ছেড়ে, অন্য কোথাও গিয়ে থাকো, সেখানে গিয়ে বিয়ে করো। আরে পোড়ামুখী, তোর স্বামী তোর সাথে থাকতে চাইছে না, তা সত্ত্বেও তুই তার উপর জোর জুলুম করে এই বাড়িতে থাকতে চাইছিস? আমি কোনো জোর জুলুম করে থাকার চেষ্টা করছি না মা, একে আমার কোনো দরকারও নেই। তোমরা শুধু আমার চাহিদা পূরণ করো। আমি কি এমন বেশি চেয়েছি? নিজের জন্য তো আমি কিছু চাইও নি। আমি শুধু এইটুকু বলছি যে আমার মেয়ের যেটুকু অধিকার আছে, ওর অধিকারের টাকাটা তো তোমাকে দিতে হবে, তাই না? ঠিক আছে, তারপরে তুমি আমাকে যেখানে বলবে আমি সাইন করে দেব, কিন্তু তোমাকে আগে আমার মেয়ের অধিকারের টাকা দিতে হবে। এই পল্টু, ঝামেলা করছিস কেন? খুব বড় ভুল করছিস পল্টু। এই বিয়েটা ভাঙার পর তুই যে মেয়েটাকে বিয়ে করবি সে তোর বাচ্চাকে দেখবে, কি গ্যারান্টি আছে? আর আবার যদি তুই বাবা হয়ে যাস, নিজের মেয়ের সঙ্গে তুই ভালো ব্যবহার করতে পারবি, এটারও কি কোনো গ্যারান্টি দিতে পারবি তুই? আরে পারো ঠিক কথা বলেছে, নিজের জন্য কি বা চাইছে ও? নিজের মেয়ের অধিকার চাইছে, ব্যাপারটা শেষ কর এখানে, কেন কথা বাড়াচ্ছিস? ওর মেয়ে মানেটা কি? আমারও তো মেয়েও, আমি আমার মেয়েকে খুব ভালো মতো লালন পালন করতে পারবো, টাকা দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। কারণ আমি যদি ওকে টাকা দিই না, তাহলে টাকাটা ও ভোগ করবে, আমার মেয়ের হাতে যাবে না। আমার মেয়ে তো বয়সে ছোট, তাই কোনো প্রশ্নই ওঠে না ওকে কোনো টাকা দেওয়ার। থামো এবার, দয়া করে নিজের বাপের বাড়ি যাও। আমিও দেখবো তোমার বাপের বাড়ির লোকেরা কতদিন তোমাকে বাড়িতে বসিয়ে খাবার খাওয়াবে। বাপের বাড়ির লোক খাওয়াবে? কোথায় তোর বাপের বাড়ির লোক? হ্যাঁ, অনেক বছর তো হয়ে গেল, কোনোদিনও তো দেখলাম না। কখনো খোঁজ খবরও নিয়েছে? নিজের মেয়ের দায়িত্ব কখনো নিতে চেয়েছে ওরা? আরে তোর বাপের বাড়ির লোক তো তোকে কবেই ভুলে গেছে, তাই তো তুই আমাদের গলায় ঝুলে আছিস। নির্লজ্জ কোথাকার। আমি কি যেচে এখানে এসেছিলাম? তোমরাই তো বিয়ে দিয়ে আমাকে এখানে নিয়ে এসেছিলে, তারপরেও তোমরা আমাকে শোনো পল্টুদা, অনেকক্ষণ থেকে তোমার কথা শুনছি। ভেবেছিলাম তোমার পার্সোনাল ব্যাপারে কথা বলবো না, কিন্তু খুব তুমি ভালো চিন্তা ভাবনা তোমার, এখনো সেটাই করো। নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকো, চাকরি করো, খুশিতে থাকো। আমাদের ফ্যামিলির ম্যাটারে সবসময় নাক গলানোর কোনো প্রয়োজন নেই। যদি প্রয়োজন পড়ে তো বলতে হবেই, তাই না? তুমি যদি মেজদিকে তার অধিকার না দাও, তাহলে আমি তোমার বিরুদ্ধে মেইনটেনেন্স কেস করব। বাঁচতে পারবে তখন তুমি? মেজদি, হ্যাঁ, তুমি আজকেই যাবে। এটা তোমার লেজিটিমেট ডিমান্ড, এটা তোমার নিজের অধিকার, আর কেউ তোমাকে দয়া করছে না। পুরুষ বলে যা খুশি তাই করবে নাকি? দেখলে কিভাবে সংসার ভাঙছে? তোমার ছোট বৌমা কিভাবে আমার সংসার ভাঙছে দেখতে পাচ্ছ তো? এখনো কি চুপ করে থাকবে? কিচ্ছু বলবে না? এই তোর ঘর ভাঙছে? একটা মেয়ের জীবন বরবাদ করছিস, ওকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিচ্ছিস, তারপরেও বলছিস ও ঘর ভাঙছে? তোর নিজের ভুল তুই নিজে দেখতে পাচ্ছিস না? আরে দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্তটা তো তুই নিয়েছিস। একটা কথা বলছি তোকে পল্টু, যদি তোকে দ্বিতীয় বিয়ে করতেই হয় অন্য কোথাও গিয়ে কর, আর দ্বিতীয় বউকে না অন্য কোথাও গিয়ে রাখিস। এই বাড়িতে আমি ওকে রাখতে পারবো না বলে দিচ্ছি। কেন বৌদি? হ্যাঁ, এই বাড়ির ওপর কি আমাদের কোনো অধিকার নেই?
এ বাড়ির ওপর আমাদেরও অধিকার আছে। আর তাই আমার পল্টু ওর নতুন বউয়ের সাথে এখানে এ বাড়িতেই থাকবে। শোনো ঠাকুরজি, এটা জীবনের কিন্তু শেষ দিন নয়, বুঝেছো? জীবনের কিন্তু আরো অনেকগুলো দিন আছে এখনো। তুমি তো এটাও জানো না যে কালকে তোমার জন্য খেয়াল রাখার জন্য কেউ থাকবে কি থাকবে না। কার ভবিষ্যতে কি লেখা আছে কেউ কিন্তু জানে না। আর এই বাড়ির লক্ষ্মীর সঙ্গে তোমরা কি ব্যবহার করেছো? আজকে তোমরা ছেলের দ্বিতীয় বিয়ে করার জন্য একদম রেডি হয়ে রয়েছো। তুমি এটা কিন্তু ভেবো না যে ওর দ্বিতীয় বউ তোমার খেয়াল রাখবে। আরে কত অত্যাচার করেছো বলো তো এর ওপর, কত চাপে রেখেছিলে ওকে। তুমি কি ভেবেছিলে আমাদের চোখ নেই, আমরা কিছু দেখতে পাই না? ছেলের সব ভুলগুলোকে তুমি লক্ষ্য করে দেখছো, তাই না? এটার পরিণাম কিন্তু তোমাকে ভুগতে হবে, মনে রেখো। আর তুমি তুমি এই বাড়ির ওপর অধিকার ফলাচ্ছ। আর ও কি মনে করছে এই বাড়ির ওপর অধিকার ফলিয়েও যা ইচ্ছে করতে পারে? এইরকম হবে না। আরে বাদ দাও না মা, কিচ্ছু বলার দরকার নেই ওনাকে। তুমি এর সমাধান করতে পারবে না। তুমি যতই বারণ করো না কেন, এরা সব এখানেই থাকবে। বাবা অধিকার দিয়ে গেছে না, সেই কারণেই তো যত সর্বনাশ হয়েছে। এরা আর এই বাড়ি ছেড়ে কোনোদিনও যাবে না। আর হ্যাঁ, আরো একটা কথা, মেজ বৌদি কোথাও যাবে না। ও এ বাড়িতেই থাকবে, আমরা ওকে কোথাও যেতে দেব না। দেখ মিলি, তুই এখন পর হয়ে গেছিস, তাই এ ব্যাপারে তুই যদি নিজের নাকটা না গলাস তাহলেই ভালো। কে পর হয়ে গেছে গো? তুমি ভুলে গেছো যে তুমিও এই বাড়িতে অন্য বাড়ি থেকে এসেছিলে। এ আমার নিজের মেয়ে, ও নিজের বাবার বাড়িতে রয়েছে। তোমার মতো ভাইয়ের সংসারে এসে খুঁটি গেড়ে বসে নেই। তুমি তো এখানে একলা থাকছো না, নিজের ওই নবপুত্রটাকে নিয়ে থাকছো। একবার তো বিয়ে দিয়েছিলে ছেলের, সেই বিয়েটা তো টেকাতে পারলো না। দ্বিতীয় বিয়ে করে দ্বিতীয় বউকে এই বাড়িতে আনতে চাইছে। তোমাদের মধ্যে কি মনুষ্যত্ব বলে কোনো জিনিস নেই নাকি গো? এবার মনে রেখো, আমার মেয়ের বিষয়ে কোনো খারাপ কথা বলবে না তোমরা, তাহলে তোমার আর তোমার ছেলের কিন্তু খুব খারাপ হবে। আজকে যা বলেছো বলেছো পিসিমণি, কিন্তু আজকের পরে যদি তুমি মা বা দিদি ভাইয়ের ব্যাপারে কিচ্ছু বলেছো, তো আমি তোমাকে আর তোমার ছেলেকে ছাড়বো না। দেখ, তোর কিন্তু কিছু না বলাটাই ভালো। মনে আছে তো, তুই তো বাড়ি ছেড়ে পালিয়ে গেছিলি, তারপর রীতিমতো নিজের শাশুড়ির পা ধরে তুই এই বাড়িতে ফিরে এসেছিস, মনে আছে তো? আর তাই এসব বড় বড় কথা তুই আমাকে শোনাস না। ভালোই হয়েছে মা যে ও পা ধরেই এসেছে মামিমার, কারণ ওনার পা ধরে আসা না পুণ্যের কাজ। আর আপনার জানার সুবিধায় বলি, অহনা নিজে থেকে আসেনি এই বাড়িতে, মামিমা নিজে ওকে নিয়ে এসেছেন। তাই ওই বাড়িতে এসেছে মান সম্মানের সাথে, কারণ মামিমা বুঝতে পেরেছিলেন যে বাড়ির লক্ষ্মী আসলে কি। আপনার মতো নয়, আর আপনার আর ওনার মধ্যে তো তুলনা করাই যায় না মা। আপনি জানেন আপনার আদুরে ছেলের আজ এই অবস্থা কেন? কারণ মা, ও একদম নিচু মনের মানুষ। তার জন্য শুধু আপনি দায়ী, কারণ আপনিও খারাপ, আপনি একজন খারাপ মহিলা। পারো ছাড়ো না মেজ দিদি, এদের সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। আমি তো আগেই বলেছি, আর তোমার ঠাকুরপো এটাই বলে, প্রত্যেকদিন এই ঝগড়াঝাটি আর এই শাসনও বন্ধ যদি না হয়, তুমিও এখান থেকে বেরিয়ে যাও।
আমি তো বলবো মেজদিদি যে তুমি আইনের হাত ধরে এগো। একদম ঠিক বলেছ মেজদিদি। আমি জানি হয়তো তোমার মেনটেনেন্সের দরকার নেই, কিন্তু তুমি তারপরেও আমার কথাতে তুমি নিজের মেনটেনেন্স চাইবে পল্টুদার থেকে। কারণ এনাদেরকে না এইভাবেই টাইট করতে হবে। তুই আমার ছেলেকে বিরক্ত করা বন্ধ কর। তোরা সবাই মিলে আমার ছেলেটাকে এভাবে বিরক্ত করছিস তো? তাহলে মনে রাখিস, এবার আমিও দেখব যে তোরা কত দূর যেতে পারিস। ঠিক আছে, সবাই আমাকে বিরক্ত করার জন্য উঠে পড়ে লেগেছো তো? তাই করো, চেষ্টা করতে থাকো। এবার দেখবে তোমাদের সকলের কি পরিণতি হয়। আচ্ছা ঠিক আছে পল্টুদা, চ্যালেঞ্জ করছি তোমায়। তুমি আমার কিচ্ছু করতে পারবে না পল্টুদা, কিন্তু আমি তোমার অনেক ক্ষতি করে দিতে পারি। সবার আগে তো আমি তোমার জব খেয়ে নেব। কিন্তু এমন কিছু আমি করতে চাই না। দেখো, খুব সহজ হিসেবেটা, তুমি মেজদিকে তার নিজের অধিকার দিয়ে দাও, আর যতক্ষণ না তুমি সেটা করবে মেজদি ততক্ষণ ডিভোর্স পেপারে সাইন করবে না। তাই সেটাই ভালো হবে যে মেজদিকে তুমি তার অধিকার দিয়ে দাও, আর আপাতত তুমি নিজের মেয়ের নামে 10 লাখ টাকা সেভিংস করে দাও। আর আজকের টাইমের হিসেবে তো এটা কিছুই না। তারপরেই মেজদি ভাববে যে সে সাইন করবে কি না। সবকিছু না অত সহজ হয় না পল্টুদা, আর আমাদের নারীদের জীবন অতটাও সস্তা নয়। তোমরা সস্তা মনে করলে সব সস্তা হয়ে যাবে নাকি? কি বললি? 10 লাখ টাকা? আরে 10 লাখ টাকা কি গাছে ধরে? মানুষের জীবনও না গাছে ফলে না পিসিমণি। এখন তুমিই দেখো না, মেজদি মিঠাইকে নিজের বাপের বাড়ি থেকে তো নিয়ে আসেনি। এটা তো তোমার ছেলেরও কর্তব্য। আর তোমার ছেলে যখন মিঠাইয়ের মায়ের সঙ্গে এইভাবে ব্যবহার করে, তো মিঠাইয়ের সঙ্গে কেমন ব্যবহার করবে সেটার গ্যারান্টি কে নেবে? তুমি নেবে গ্যারান্টি? নেবে না তো। আরে তুমি তো পল্টুদার দ্বিতীয় বিয়ের ব্যবস্থা করে দিলে, যেখানে ওর প্রথম বিয়ে তো এখনো ভাঙেইনি। সেই হিসেবে দেখতে গেলে সবার প্রথমে তো তোমার জেলে যাওয়া উচিত। কি বললি তুই? ও যা বলেছে একদম ঠিক বলেছে। নিজের ছেলেকে তো কোনো সৎ শিক্ষা দিতে পারোনি, সবসময় খারাপ শিক্ষা দিয়েছো। আর তার ফলে এখন দেখো, আজ আমাদের বাড়িতে এত ঝামেলা হচ্ছে ওর জন্য। তুমি কি দেখতে পাচ্ছ না? তুমি কি ভেবেছো ঠাকুরজি? তোমার যা মনে হবে সবকিছু আমাদের বাড়িতে থেকে করতে পারবে? এটা আমি কখনো হতে দেব না। আজ আমি নিজে মেজ বউকে বলবো, যদি তোমাকে ও 10 লাখ টাকা না দেয় তাহলে এই ডিভোর্সের কাগজে তুমি সই করবে না। আর তারপর আমিও দেখছি ও তোমাকে কেমন করে সই করাতে পারে। তোমরা সবাই মিলে আমাকে উত্ত্যক্ত করছো, তাই তো? ঠিক আছে, আমি দেব 10 লাখ টাকা, কিন্তু একটা শর্তে। এক হাতে 10 লাখ টাকা দেবো আর অন্য হাতে সাইন করা পেপারস গুলো নেব। আর তারপরে ভবিষ্যতে ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না, আর কোনোদিনও আমার কাছে কিছু ডিমান্ড করতে পারবে না। আইন তো এই কথাটা মানে না, তাই না পল্টুদা? কাল যখন তোমার মেয়ে বড় হবে, তারপর আবারও সে তোমার থেকে ডিমান্ড করতেই পারে। আগে সেটা ডিসাইড করে নাও। আরেকটা কথা তো আমি নিশ্চিত হয়ে বলতে পারি যে মেজদি তোমার টাকায় হাত পর্যন্ত দেবে না। আসলে কি বলো তো, কিছু মেয়েরা আমার মতোই হয়, আমাদের মতোই হয়।
যেসব মানুষ আমাদের সম্মান করে না তাদের টাকা ছুঁতেও ঘেন্না করে, যেমন মেজদির তোমাকে ঘেন্না হচ্ছে। আর ও যেই টাকাটা নিচ্ছে তোমার থেকে সেটা নিজের জন্য নয়, যদি সে টাকা নিয়ে থাকে সেটা তোমার মেয়ের প্রতিপালনের জন্য। তাই পল্টুদা, তুমি না এবার টাকাটা গোনা শুরু করে দাও, আর যখন টাকা জোগাড় হয়ে যাবে তখন সাইনের দাবি করো, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, সেই সাইনের সময় আমাদের মধ্যে কেউ না কেউ প্রমাণের জন্য থাকবে, যাতে এমন না হয় তুমি টাকা দিয়ে ভুল সাইন করিয়ে নিলে। মিস দিদি, তুমি কোথাও সই করার আগে আমাকে না দেখিয়ে কিন্তু সই করবে না। অহনা, তোর এখনো মনে হয় যে আমাকে এগুলো আর বলার দরকার আছে? আমি একেবারেই এরকম করব, তুই চিন্তা করিস না। আর তাছাড়া এই লোকটাকে আমি আর এক ফোঁটাও বিশ্বাস করি না, একটুও না। এই লোকটা নিজের লাভের জন্য না আমাকে প্রাণেও মেরে ফেলতে পারে। আর আমাকে কি, ও যদি মনে করে না ওর নিজের পথে যদি ওর মাও কাঁটা হয়ে দাঁড়ায় তাহলে ও ওনাকেও ছাড়বে না। যে মা আজ নিজের ছেলের জন্য এত কিছু বলছে না, অদূর ভবিষ্যতে না নিজের ছেলের হাতেই এনার কপালে অশেষ দুঃখ লেখা আছে, আমি জানি। তারপর জানিস তো অহনা, এই মহিলা আমার কাছেই আসবে, নিজে থেকে আসবে আমার সেবা পাওয়ার জন্য। আর এই কথাটা না আমি আজ আমার গলা উঁচু করে বলতে পারি অহনা। আমরা আমাদের 10টা প্রজেক্ট বেছে নিয়েছি, আর আপনারা যে 10টা প্রজেক্ট অ্যাপ্রুভাল দিয়েছিলেন তাদের মধ্যে 6টা রিজেক্ট হয়ে গেছে। অহনা যখন সেগুলোর ভিজিটে গেল তখন ওখানে কাউকে দেখতে পাইনি। আর আপনাদের কিছু প্রজেক্ট কোয়ালিফাই করতে পারিনি, সেই জন্য আমাদের 6টা প্রজেক্ট আরও খুঁজতে হচ্ছে। অহনা অনেক এফিসিয়েন্সির সাথে কাজগুলো করেছেন, আর আমার সম্পূর্ণ বিশ্বাস যে আপনারা ওনার এই কাজটাকে সাপোর্ট করবেন। ম্যাডাম, বাকি 6টা প্রজেক্ট কোনগুলো আমরা জানতে পারি কি? নিশ্চয়ই জানতে পারেন। আমরা একটা টিমের মতো হয়ে কাজ করি, তাহলে এটা তো জানার অধিকার অবশ্যই আছে। এই দেখুন, আমি সব কিছু লিখে এনেছি। আপনারা যে 4টে প্রজেক্ট সাবমিট করেছিলেন সেগুলো আমি সবার ওপরেই লিখেছি। প্রথম প্রজেক্ট টেলারিং আর কাটিং এর, সেকেন্ড বিউটিশিয়ান কোর্সেস, থার্ড মাশরুম ফার্মিং আর ফোর্থ কম্পিউটার কোর্সেস। আমি সত্যি বলতে গেলে এই 4টে প্রজেক্টই আমার আর স্যারের খুব ভালো লেগেছে। আমি দেখলাম ওখানে খুব ভালো করে কাজ চলছে, আমি গেছিলাম সেখানে। আর ভালো কথা এটাই যে আমি আর স্যার দুজনেই স্যাটিসফাইড। আর বাকি 6? আপনার কেন মনে হচ্ছে যে ওগুলো কাজ করবে না? ওগুলোর মধ্যে যে 3 জনের গ্রুপ আছে সেটা তো ওখানে ছিলই না, খুঁজেই পাইনি আমি। আরেকটা যে 3 জনের গ্রুপ, সেটার যে ইনফরমেশন রয়েছে তার মধ্যে অনেকগুলো ভুল ছিল। আমি নিজে সেখানে ভেরিফাই করতে গেছিলাম, তারপরেই এই ডিসিশন নিয়েছি। আর একা আমি শুধু এই ডিসিশন নিইনি, বরং স্যারও নিয়েছেন। আমি ওটার একটা রিপোর্ট বানিয়েছিলাম, স্যারকে সাবমিট করেছিলাম, তারপর স্যার সেটা ভেরিফাই করেছিলেন। আফটার দ্যাট সেটা ডিসাইড করা হয়েছে। ম্যাডাম, এই যে বাকি 6টা প্রজেক্ট কোনগুলো যা অ্যাপ্রুভাল পেয়েছে সেটা যদি আমাদের বলে দেন তাহলে আমাদের একটু সুবিধা হতো। স্ত্রীর আলাদা আইডেন্টিটি হয় সেটা মানছি, কিন্তু ও যদি আলাদা জায়গায় অ্যাপ্লাই করে, আলাদা জায়গায় কাজ করে, তাহলে সেটা ঠিক আছে।
এই রুল তো এখানে ফলো হচ্ছেই না। এই দেখুন, এখানে ওই 10টা প্রজেক্টের লিস্ট আছে, নিজেরাই দেখে নিন। আপনারা বুঝতে পারবেন যে বাকি 6টা প্রজেক্ট কি কি রয়েছে। এখানে যে প্রথম গ্রুপটা আছে সেটা হলো আর্ট অ্যান্ড ক্রাফটের, যেটা খুব ভালো চলছে। আর সেকেন্ড গ্রুপটা হলো মাদুর আর কম্বল তৈরি করার, যেটার মধ্যে মহিলারা কাজ করে। আর স্যার, ওরা খুব ভালো কাজ করছে। তারপরে যেটা আছে ওটা মূর্তি তৈরি করার গ্রুপ, যেখানে একজন বৃদ্ধ মহিলা নিজের আন্ডারে হাউসওয়াইফসদের মূর্তি তৈরি করা শেখাচ্ছেন। ইভেন এদের প্রোডাকশনও খুব ভালো, আর এদের ডিমান্ডও খুব ভালো, আর সাপ্লাইও খুব ভালো হচ্ছে। আর স্যার, একটা সরি, একটা কথা জিজ্ঞেস করবো স্যার? ধরে নিন আমরা তো এখানে চাকরি করছি, কিন্তু যদি কারো স্ত্রী বাড়িতে ভালো কাজ করে, তাহলে কি তার স্বামী অফিসে স্ত্রীর সেই প্রজেক্টটা প্রমোট করতে পারে? আচ্ছা, স্ত্রীর প্রজেক্টটাকে কি অ্যাপ্রুভাল দেওয়াতে পারে? স্ত্রীর আলাদা আইডেন্টিটি হয় সেটা মানছি, কিন্তু ও যদি আলাদা জায়গায় অ্যাপ্লাই করে, আলাদা জায়গায় কাজ করে, তাহলে সেটা ঠিক আছে। এই রুল তো এখানে ফলো হচ্ছেই না। না, এটা করা তো ঠিক না। স্ত্রীর আলাদা আইডেন্টিটি হয় সেটা মানছি, কিন্তু ও যদি আলাদা জায়গায় কাজ করে, আলাদা জায়গায় অ্যাপ্লাই করে, তাহলে ঠিক আছে। কিন্তু আমরা খেয়াল রাখছি যে কোনো প্রতিবেশী আত্মীয় স্বজনদের প্রজেক্ট যেন অ্যাপ্রুভাল না হয়, কারণ এটা লাখ টাকার প্রশ্ন আর অনেক রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করতে হয়। সেই জন্য এই রুলটা মেনটেন করা খুবই দরকার ফর ট্রান্সপারেন্সি। আর ডিপার্টমেন্ট থেকেও অনেক প্রেশার দেওয়া হয় এইসব ব্যাপারে। কিন্তু স্যার, এই রুল তো এখানে ফলো হচ্ছেই না।